বেঙ্গলি গুগল ড্রাইভ আনসার্স। বামা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উত্তর। তখন নানা দেশ বেড়াবার একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। আলোচ্য উক্তিটির বক্তাকে তার কি কাজ জুটেছিল, তিনি কত বছর এই কাজে যুক্ত ছিলেন এবং কেন এই কাজ ছেড়ে দিয়েছিলেন, এই কাজের জন্য তিনি কার কার কাছ থেকে মাইনে পেতেন, এই কাজের জন্য তাকে কি ধরনের পোশাক পরতে হতো, বামা মাখনপুরে কেন গিয়েছিলেন। প্রত্যেকটা আনসার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলেন গল্পের কথক বা গল্প কথক। কথাটা কি, তখন নানা দেশ বেড়াবার একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। গল্পকথকের যখন 22-24 বয়স, বয়াকার হস্যই তালবস্য চ বয় হস্যই তালবস্য, 22-24 বয়স, তখন তিনি দৈব ওষুধের মাদুলি বিক্রির একটি কাজ পেয়েছিলেন। তিনি বছর তিনেক সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ক্রমশ তার শরীরে আর সহ্য হচ্ছিল না বলে তিনি এই চাকরি ছেড়ে দিয়েছিলেন। সেই কাজের জন্য তিনি চুঁচুড়োর শচীশ কবিরাজের কাছ থেকে মাইনে ও যাতায়াতের খরচ পেতেন। এই কাজের সঙ্গে মানিয়ে তাঁকে সাধু ও সাত্ত্বিক ব্রাহ্মণের মতো পোশাক পরতে হতো। গিরিমাটির রঙে ছাপানো কাপড়, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটি ক্যাম্বিসের ব্যাগ। সেই ব্যাগে মাদুলি ও অন্যান্য ওষুধপত্র থাকতো। এই ধরনের পোশাক ছিল তার ব্যবসার অঙ্গ। বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে পায়ে হেঁটে মাখনপুর গ্রামে গিয়েছিলেন শচীশ কবিরাজের শ্বশুর বাড়িতে। সেখানে তিনি মাদুলি বিক্রি করতে যাননি। শচীশ কবিরাজের শ্বশুরের আর কোনো সন্তান ছিল না বলে তিনি শ্বশুরের সমস্ত জমিজমা সম্পত্তির ওয়ারিশান পেয়েছিলেন। ও অন্তঃস্থ রহস্যই তালবস্য দন্তনা। শচীশ কবিরাজ গল্পকথককে সেখানে পাঠিয়ে কৃষক প্রজাদের কাছ থেকে পৌষ কিস্তির খাজনা আদায় করার জন্য। নেক্সট কোয়েশ্চেন। ঠাকুরমশাই কোথায় যাবেন আলোচ্য অংশটি লেখকের কোন গল্প থেকে গৃহীত হয়েছে। এই লেখকের একটি উপন্যাসের নাম বলো। কে কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছিল, কখন এই কথাগুলি বলেছিল, বক্তার চেহারা কেমন ছিল, এই প্রশ্নের উত্তরে ঠাকুরমশাই কি বলেছিলেন। আলোচ্য অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্প থেকে গৃহীত হয়েছে এবং মূল গ্রন্থের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গল্প সংগ্রহীত। এই লেখকের একটি উপন্যাসের নাম হলো আরণ্যক। গল্পকথককে উদ্দেশ্য করে একজন বৃদ্ধ যে আসলে ছিল একজন ফাঁসুড়ে ডাকাত। গল্পকথককে উদ্দেশ্য করে একজন বৃদ্ধ যে আসলে ছিল একজন ফাঁসুড়ে ডাকাত, সে এই কথাগুলি বলেছিল। গল্পকথক বর্ধমান জেলার মেমারি স্টেশনে নেমে পায়ে হেঁটে তার গন্তব্যস্থল মাখনপুরে যাচ্ছিলেন। এই সময় তালপুকুরের পাড়ের আড়ালে পথে তিনি একজন বৃদ্ধের মুখোমুখি হয়েছিলেন। গল্পকথককে সাধু সাত্ত্বিক পোশাকে দেখে তিনি এই প্রশ্নটি করেছিলেন। প্রশ্নটা কি, কখন এই কথাগুলো বলেছিল, বক্তার চেহারা কেমন ছিল, ঠাকুরমশাই কোথায় যাবেন। গল্পকথককে উদ্দেশ্য করে একজন বৃদ্ধ যে আসলে ছিল একজন ফাঁসুড়ে ডাকাত সেই কথাগুলি বলেছিল। গল্পকথক বর্ধমান জেলার মেমারি স্টেশনে নেমে পায়ে হেঁটে তার গন্তব্যস্থল মাখনপুরে যাচ্ছিলেন। এই সময় তালপুকুরের পাড়ের আড়ালে পথে তিনি একজন বৃদ্ধের মুখোমুখি হয়েছিলেন। তালপুকুরের পাড়ের আড়ালের পথে
তালপুকুরের পাড়ের আড়ালের পথে তিনি একজন বৃদ্ধের মুখোমুখি হয়েছিলেন। গল্পকথককে সাধু সাত্ত্বিকের পোশাকে দেখে তিনি প্রশ্নটি করেছিলেন যে ঠাকুরমশাই কোথায় যাবেন। বৃদ্ধের চেহারা ছিল বেশ বলিষ্ঠ, সেই বয়সেও মাংসপেশি যথেষ্ট সবল, গায়ে একটি রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। বৃদ্ধের প্রশ্নের উত্তরে গল্পকথক বলেছিলেন তিনি মাখমপুরে শচীশ কবিরাজের বাড়িতে যাবেন। তিনি কবিরাজের গোমস্তা কিনা বৃদ্ধ জানতে চাইলে গল্পকথক বলেছিলেন তিনি গোমস্তা নন, কিন্তু জমি জমার ব্যাপারেই সেখানে যাচ্ছেন। এই অঞ্চলে তিনি নতুন বলে কাউকেই চেনেন না। নেক্সট কোয়েশ্চেন। মেয়েটি বলে একটা মাত্র উপায় আছে। মেয়েটি বলতে কার কথা বলা হয়েছে? একটা মাত্র উপায় আছে বলা হয়েছিল কেন? উপায়টি কি ছিল? এই উপায় দিয়ে সে কিভাবে তার প্রাণ বাঁচিয়েছিল? আলোচ্য অংশটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্প আলোচ্য অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্প থেকে গৃহীত হয়েছে। মেয়েটি বলতে এখানে গল্পের অন্যতম প্রধান চরিত্র বামাকে বোঝানো হয়েছে। বামা ছিল বর্ধমান জেলার কুসুমপুর গ্রামের হরিদাস মজুমদারের কন্যা। তার বিয়ে হয়েছিল সঞ্জয়পুর গ্রামের এক ফাঁসুড়ে ডাকাত নফর চন্দ্র দাসের মেজ ছেলে শম্ভুর সঙ্গে। এই ফাঁসুড়ে ডাকাতের পরিবারের উদ্দেশ্য ছিল অপরিচিত মানুষকে বাড়িতে আশ্রয় দেওয়ার নাম করে ডেকে এনে আশ্রিত লোকটিকে মেরে ফেলে তার সবকিছু আত্মসাৎ করা। এই গল্পকথক 22-24 বছরের যুবকটিকে সেই রাত্রে বৃদ্ধটির আশ্রয় দেওয়ার কারণ তিনি অতিথি আপ্যায়ন আছে। এই গল্পের কথক 22-24 বছরের যুবকটিকে সেই রাত্রে বৃদ্ধটির আশ্রয় দেওয়ার কারণ অতিথি আপ্যায়ন করা ছিল না, বরং তাকে সেই রাত্রে মেরে ফেলা হতো। তাই সেই ফাঁসুড়ে ডাকাত পরিবারের চারিদিকে ঘাঁটি আগলে রেখেছিল যাতে সে কোনোভাবেই সেখান থেকে পালাতে না পারে। এই মেয়েটি একটি উপায়ের কথা ভেবেছিল তার প্রাণ রক্ষার জন্য, তাই সে একটি মাত্র উপায় আছে বলে একথা বলেছিল। কি বলল? সেই ফাঁসুড়ে ডাকাতের পরিবারের উদ্দেশ্য ছিল অপরিচিত মানুষকে বাড়িতে আশ্রয় দেওয়ার নাম করে ডেকে এনে আশ্রিত লোকটিকে মেরে ফেলা, তার সবকিছু আত্মসাৎ করা। এই গল্পকথক 22-24 বছরের যুবকটিকে সেই রাত্রে বৃদ্ধটির আশ্রয় দেওয়ার মানে দাঁড়ায়নি। এই গল্পের কথক, আচ্ছা, এই গল্পের কথক যার কিনা 22-24 বছর বয়স, সেই যুবকটিকে এই রাত্রে বৃদ্ধটির আশ্রয় দেওয়ার কারণ অতিথি আপ্যায়ন করা একেবারেই ছিল না, বরং তাকে সেই রাত্রে মেরে ফেলার উদ্দেশ্য ছিল বা মেরে ফেলা হতো। তাই সেই ফাঁসুড়ে ডাকাত পরিবারের চারদিকে ঘাঁটি আগলে রেখেছিল যাতে সে কোনোভাবেই সেখান থেকে পালাতে না পারে। এই মেয়েটি একটি উপায়ের কথা ভেবেছিল তার প্রাণ রক্ষার জন্য, তাই সে একটি মাত্র উপায় আছে বলে কথা বলেছিল। নেক্সট আনসার। গল্পকথক যে ফাঁসুড়ি ডাকাতের বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়িটির বউটি এই ব্রাহ্মণ ছেলের প্রাণ বাঁচাতে চেয়েছিল, কিন্তু তাকে সেখান থেকে পালানোর সমস্ত পথ রুদ্ধ কিন্তু সেখান থেকে কিন্তু তাকে সেখান থেকে পালানোর সমস্ত পথ রুদ্ধ করে রাখা হয়েছিল। তখন সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটি উপায় বার করেছিল। সেই উপায়টি ছিল গল্পকথক যদি বউটির নাম, পিতৃ পরিচয় ইত্যাদি মনে রেখে নিজেকেই বউটির অর্থাৎ বামার গুরুবংশ হিসাবে প্রমাণ করতে পারে, বামার গুরু বংশীয় কোনো মানুষ হিসেবে বা বামার গুরু বংশ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে তার সেই যাত্রায় প্রাণ বাঁচার আশা রয়েছে। এই বউটির কথা মতো পরের
প্রশ্নের উত্তর যে এই উপায় দিয়ে সে কিভাবে তার প্রাণ বাঁচিয়েছিল। এই বউটির কথা মতো গল্পকথক তার আশ্রয়দাতা বৃদ্ধ নফরচন্দ্র দাসের কাছে তার গুরুবংশের একটি মেয়ের কথা বলেন। মেয়েটির নাম বামা এবং সে শুনেছিল বামার এই গ্রামেই বিয়ে হয়েছে। বামা তাদের মন্ত্র শিষ্য। তার বাড়িও বর্ধমানের রায়নার কুসুমপুর গ্রামে। তার বাবার নাম হরিদাস মজুমদার। গল্পকথক এইভাবে মেয়েটির বাপের বাড়ির পরিচয় দিলে বৃদ্ধটি বুঝতে পারেন যে তার নিজের মেজ ছেলের বউ বামার কথা বলছে। তাই এরপর বৃদ্ধটি আর তাকে মারতে পারে না। এইভাবে বামার বুদ্ধিমত্তায় গল্পকথক সেবার প্রাণ রক্ষা পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন। বঙ্গভূমির প্রতি কিছু প্রশ্ন। বঙ্গভূমির প্রতি কবিতার সারাংশ। মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় বঙ্গভূমির প্রতি নিবিড় ভালোবাসা ও স্বদেশ প্রীতির পরিচয় প্রকাশিত হয়েছে। 1862 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে কবি বিদেশ যাত্রা করেছিলেন। 1862। তার আগে বন্ধু রাজনারায়ণ বসুকে একটি চিঠি লিখেছিলেন কবি। এই কবিতাটি সেই চিঠিতে লিখেছিলেন। কবি মধুসূদন খ্রিস্টান ধর্ম নিয়েছিলেন এবং তার প্রথম জীবনে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তার জন্মভূমিকে কতটা ভালোবাসতেন এবং মনে প্রাণে তিনি যে একজন খাঁটি বাঙালি ছিলেন তার পরিচয় পাওয়া যায় এই কবিতাটিতে। এখানে তিনি বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করেছেন। কবি তার অন্তরের বাসনা প্রকাশ করেছেন। তিনি বিদেশে যাচ্ছেন যশ ও খ্যাতি অর্জনের আকাঙ্ক্ষায়, কিন্তু দেশবাসীর মনে তিনি চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকতে চান। কবির মনের ইচ্ছে পূরণ করতে বিদেশে গিয়ে যদি কোনো বিঘ্ন ঘটে অথবা তার মৃত্যু হয় তাতে কোনো দুঃখ নেই, কিন্তু দেশ জননী ও দেশবাসীর কাছে অনুরোধ কবিকে যেন তারা ভুলে না যান। কবি জানেন যে কোনো মানুষই পৃথিবীতে অমর নয়। তিনি মানুষকে অন্তরের অমরত্ব লাভ করাতে চান। তিনি মানুষের অন্তরে অমরত্ব লাভ করতে চান। যদি দেশমাতার স্মৃতিতে তিনি চিরকাল আসন লাভ করতে পারেন তাহলে দেশমাতা মধু কবিকে মনে রাখলে কবির মৃত্যুতে কোনো খেদ বা দুঃখ নেই। বঙ্গমাতার হৃদয়ে রূপ পদ্ম যখন মধুহীন যেন কখনো মধুহীন না হয়, অর্থাৎ কবিকে যে দেশমাতা ভুলে না যান, এই কবিতায় কবি এই প্রার্থনা জানিয়েছেন। বঙ্গমাতার হৃদয়ে রূপ পদ্ম যেন কখনো মধুহীন না হয়, অর্থাৎ বঙ্গমাতার মন রূপ পদ্ম যেন কখনো মধুহীন না হয়, অর্থাৎ কবিকে যেন বঙ্গমাতা ভুলে না যান, এই কবিতায় কবি সেই প্রার্থনা জানিয়েছেন। কোনো বিশেষ গুণ বা কীর্তির জন্য কয় দীর্ঘই তয়রে ফস্বই র, কীর্তির জন্য মানুষকে মনে রাখা হয়। কবি বঙ্গভূমির উদ্দেশ্যে বলেছেন তার নিজের এমন কোনো গুণ তো নেই যে তিনি অমরত্ব লাভের বাসনা করছেন। তবে দেশ জননী যদি কবির দোষ ত্রুটি ভুলে গুণটুকু ধরেন তবেই তিনি অমরত্ব লাভ করতে পারবেন। মানস সরোবরে যেমন শুধু বসন্ত বা শরৎকাল নয় সারা বছর পদ্মফুল ফুটে থাকে, দেশবাসীর স্মৃতিতেও তিনি তেমনি সর্বক্ষণ চিরকালের জন্য উজ্জ্বল হয়ে থাকতে চেয়েছেন। মধুহীন করোনা গো তব মন কোকনদে। কে এই প্রার্থনা করেছেন? এই কবিতায় শুরুতে কবিতার কি উদ্ধৃতি উল্লেখ করেছেন? উদ্ধৃতিটি কি, তার অর্থ লেখো। কোন প্রসঙ্গে কবি
আলোচ্য উক্তিটি করেছেন, আলোচ্য অংশটির তাৎপর্য লেখো। মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবি স্বয়ং বঙ্গভূমি বঙ্গমাতার উদ্দেশ্যেই প্রার্থনা করেছেন। এই কবিতায় শুরুতে কবি ইংরেজি কবি লর্ড বায়রনের কবিতার একটি পঙ্ক্তি উদ্ধৃত করেছেন। কবিতার শুরুতে ব্যবহৃত উদ্ধৃতিটি হলো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট দিয়ে একটা ডাক দিয়ে বায়রন। এই কবিতার শুরুতে কবি ইংরেজ কবি লর্ড বায়রনের কবিতার একটি পঙ্ক্তি প উ কয়তয় হস্যই পঙ্ক্তি উদ্ধৃত করেছেন। কবিতাটার শুরুতে ব্যবহৃত উদ্ধৃতিটি হলো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট দিয়ে ইনভার্টেড কমার মধ্যে এটা লেখা, গুড নাইট এর পর একটা সেমিকোল একটা এক্সক্লামেশন মার্ক আছে বায়রন। এর অর্থ হলো আমার জন্মভূমি কমা শুভরাত্রি। নেক্সট যেটা কোয়েশ্চেন ছিল সেটা কোন প্রসঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। বিদেশ যাত্রার আগে কবি এই কবিতাটি লিখেছিলেন। তার মনে একদিকে বলছে চিঠিতে লিখেছিল, আরেকদিকে বলছে বিদেশ যাত্রার আগে কবিতাটি লিখেছিলেন। তার মনে আশঙ্কা হয়েছিল যে প্রবাসে আকস্মিকভাবে তার মৃত্যু হয়, যদি আকস্মিকভাবে তার মৃত্যু হয় তাহলে দেশবাসী হয়তো কবিকে ভুলে যেতে পারে। মনের স্বাদ পূরণ করতে এই বিদেশ যাত্রায় যদি কোনো ভুল করে থাকেন তিনি, তাহলেও দেশ জননী তাকে যেন ভুলে না যায়, অর্থাৎ দেশমাতার কৃপা থেকে তিনি বঞ্চিত হতে চাননি। আলোচ্য অংশটিতে কবি শেষ ও রূপক অলঙ্কারের মাধ্যমে মনের ভাব প্রকাশ করেছেন। শ্লেষ ও রূপক অলঙ্কার, তালবস্য অলঙ্কার পেটকাটা মূর্ধন্য ষ। শ্লেষ এই কথাটার মানে আমি জানি না। শ্লেষ ও রূপক অলঙ্কারের মাধ্যমে মনের ভাব প্রকাশ করেছেন। এই শব্দ বাক্যের মধ্যে একবার মাত্র ব্যবহৃত হয়, দুটি অর্থ প্রকাশ করলে শ্লেষ অলঙ্কার হয়। কি একটি শব্দ বাক্যের মধ্যে একবার মাত্র একটি শব্দ বাক্যের মধ্যে, আচ্ছা একটি শব্দ বাক্যের মধ্যে একবার ব্যবহৃত হয়ে দুটি অর্থ প্রকাশ করলে শ্লেষ অলঙ্কার হয়। আলোচ্য পঙ্ক্তিতে মধু শব্দটির দ্বারা কবি দুটি অর্থ বুঝিয়েছেন। বোধহয় এটা পান, শ্লেষ বলতে পান বোঝাচ্ছে, বোধহয় দুটো মানে যার। আলোচ্য পঙ্ক্তিটিতে মধু শব্দটির দ্বারা কবি দুটি অর্থ বুঝিয়েছেন। বাংলা কাব্য সাহিত্যের মধু বা মাধুর্য থেকে তিনি যেন বঞ্চিত না হন। আর একটি হলো কবি মধুসূদনকে যেন ভুলে না যান বঙ্গজননী তথা দেশবাসী। এখানে শ্লেষ অলঙ্কারের প্রয়োগ করেছেন কবি। মনো কোকোনদ শব্দটিকে শব্দটিতে রূপক অলঙ্কার ব্যবহার করেছেন। শ্লেষ ও রূপক অলঙ্কারের মাধ্যমে ভাব প্রকাশ করেছেন। শ্লেষ কোনটা না মধুহীন, মধু কথাটা। আর মধুহীন করুণা গো তব মনঃ কোকোনদে, ম দন্তন্য দিয়ে বিসর্গ মনঃ কয়কার ক দন্তন্য দ, মনঃ কোকোনদ শব্দটিতে রূপক অলঙ্কারের ব্যবহার করেছে। এটা মানে কি মন রূপ কোকোনদ, অর্থাৎ মন এবং কোকোনদের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে। পদ্ম ফুল যেমন মধুহীন হতে পারে না, তেমনি বঙ্গভূমির মন থেকেও কখনো কবি মধুসূদনের নাম যেন মুছে না যায়। মক্ষিকা, নেক্সট কোয়েশ্চেন, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? মাইকেল মধুসূদন দত্তের রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় আলোচ্য অংশটিতে কবি বিদেশে গিয়ে মৃত্যুর আশঙ্কায় বিচলিত। মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় আলোচ্য অংশটিতে কবি বিদেশে গিয়ে মৃত্যুর আশঙ্কায় বিচলিত না হয়ে বরং দেশবাসীর মনে নিজেকে চিরস্থায়ী করে রাখতে চেয়েছেন। কবি অমরত্ব লাভ করতে চেয়েছেন। দেশমাতার কাছে কবির এই প্রার্থনা যে তিনি যেন মায়ের
কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত না হন, এই প্রসঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। অমৃত হ্রদ কথাটার অর্থ হলো যে হ্রদে জল পান করলে বা যেই জলের সংস্পর্শে এলে অমরত্ব লাভ করা যায়। অমৃত হ্রদে পড়লে একটি সামান্য মাছিও গলে যায় না, অর্থাৎ বেঁচে থাকে। বঙ্গমাতার মন হলো সেই অমৃতের তুল্য। অমৃত হ্রদে পড়ে একটি সামান্য মাছিও যদি অমর হয়ে যায়, তাহলে দেশমাতার অন্তরে স্থান পেলে, বঙ্গভূমির কৃপা লাভ করলে কবি মধুসূদনও বাংলা সাহিত্যের জগতে অমরত্ব লাভ করতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন কি এই কবিতায় কবি অমরত্বর কথা বলেছেন কেন? বিদেশ যাওয়ার আগে কবি নানা রকম ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। বয়হস্যই প অন্তস্থ জয়রেব দন্তস্বয় ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি বেদনাহত চিত্তে তিনি বেদনাহত চিত্তে বঙ্গভূমির কাছে নিজের অমরত্ব প্রার্থনা করেছিলেন। কবির মনে আশঙ্কা হয়েছিল যে প্রবাসে আকস্মিকভাবে তার মৃত্যু হলে তার নাম চিরতরে দেশবাসীর মন থেকে মুছে যাবে। কবি কখনোই মৃত্যু ভয়ে ভীত হননি, কারণ তিনি জানতেন যে জীব মাত্রেরই মৃত্যু অনিবার্য পরিণতি। কবি বঙ্গভূমির প্রতি অর্থাৎ দেশমাতার কাছে এই প্রার্থনা তিনি মনে রাখলেই কবি বঙ্গভূমির প্রতি অর্থাৎ দেশমাতার কাছে এই প্রার্থনা যে বঙ্গভূমি বা দেশমাতা তাকে তিনি মনে রাখলেই দেশের মানুষের মনে তিনি চিরস্থায়ী আসনটি লাভ করবেন। তাই তিনি অমরতা প্রার্থনা করেছেন। নেক্সট কোয়েশ্চেন ডি, কবি অমরতা প্রার্থনা করতে কুণ্ঠিত কেন? কবি বঙ্গভূমির কাছে অমরতা প্রার্থনা করলেও তিনি অন্তরে কুণ্ঠিত, কারণ তিনি জানতেন অমরত্ব পেতে হলে মানুষের কিছু ভালো থাকতে হয়। তার তো তেমন কোনো গুণ নেই বলে তিনি কাতর কণ্ঠে সে কথা বলেছেন। তিনি সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমিকে শ্যামা জন্ম দে বলে সম্বোধন করে অগাধ বিশ্বাসের সাথে বলেছেন তার দোষ ত্রুটিকে গুরুত্ব না দিয়ে তার গুণগুলিকে বড় করে দেখলে তিনি দেশের মানুষের স্মৃতিতে চিরকালের আসন লাভ করতে পারবেন। কবির এই অবদান বলা বাহুল্য মোটেই যুক্তি নির্ভর ছিল না। কবির এই আবেদন মানে অ্যাপিল কবির এই আবেদন বলা বাহুল্য মোটেই যুক্তি নির্ভর ছিল না, বরং ছিল মায়ের কাছে সন্তানের আবদারের মতো স্নেহে পরিপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, মানে কোনো লজিক্যাল অ্যাপিল তার ছিল না, বরঞ্চ মায়ের কাছে যেমন সন্তান আবদার করে স্নেহে পরিপূর্ণ আবদার সেই রকম। নেক্সট, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। মানুষ শব্দটির এই কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তামরস শব্দের অর্থ কি? এই কবিতায় এই অর্থবোধকে আরেকটি শব্দ কি আছে আলোচ্য অংশটিতে? তাৎপর্য কি? এটি কি জাতীয় কবিতা? এই কবির রচিত একটি কাব্য, একটি নাটক ও একটি প্রহসনের নাম লেখো। কবি মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় আলোচ্য অংশটিতে মানুষ শব্দটি একবার ব্যবহৃত হলেও দুটি পৃথক অর্থে কবি এই শব্দটিকে প্রয়োগ করেছেন। মানুষ শব্দটির একটি অর্থ হলো মানস সরোবর, দ্বিতীয় অর্থ হলো বঙ্গমাতার হৃদয়। কবি এখানে সুন্দরভাবে শ্লেষ অলঙ্কারের প্রয়োগ করেছেন। তামরস শব্দটির অর্থ হলো নীল রঙের পদ্মফুল। কবিতায় এই অর্থবোধক আরেকটি শব্দ হলো কোকোনদ, যার অর্থ হলো লাল পদ্ম।
উদ্ধৃত পঙ্ক্তিগুলিতে কবি বঙ্গভূমির কাছে অমরতা লাভের জন্য বর প্রার্থনা করেছেন। বঙ্গজননী যেন তার দীন দরিদ্র সেবককে ভুলে না যান। কবি এখানে রূপক অলঙ্কারের প্রয়োগ করেছেন। কবি বলেছেন, আমাদের এখানে শুধুমাত্র শীতকালেই পদ্মফুল ফোটে, কিন্তু মানস সরোবরে সব সময় পদ্মফুল দেখতে পাওয়া যায়। বঙ্গজননীর হৃদয় সরোবরে পদ্মের মতো তিনি চির উদ্ভাসিত হয়ে থাকতে চান। বঙ্গজননীর হৃদয় সরোবরে পদ্মের মতো তিনি চির উদ্ভাসিত হয়ে থাকতে চান। বঙ্গজননীর আশীর্বাদ লাভ করলে তিনি দেশবাসীর হৃদয়ে গৌরবের আসন লাভ করবেন। বঙ্গজননীর আশীর্বাদ লাভ করলে তিনি দেশবাসীর হৃদয়ে গৌরবের আসন লাভ করবেন। নেক্সট কোয়েশ্চেন, বঙ্গভূমির প্রতি এই কবিতাটি একটি দেশপ্রেম মূলক গীতি কবিতা। মধুসূদন দত্ত রচিত একটি কাব্যগ্রন্থের নাম হলো মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। এই নাটকের নাম শর্মিষ্ঠা এবং একটি প্রহসন হলো একেই বলে সভ্যতা। প্রহসন নাটকের নাম শর্মিষ্ঠা, আর কাব্যগ্রন্থ হলো মেঘনাদ বধ কাব্য। একটি নাটকের নাম তার লেখা শর্মিষ্ঠা এবং একটি প্রহসন হলো একেই বলে সভ্যতা। নেক্সট চ্যাপ্টার, গিন্নি, রবীন্দ্রনাথ ঠাকুর। শিবনাথ পণ্ডিত কে ছিলেন? শিবনাথ পণ্ডিত ছিলেন গল্পকথক এবং ছাত্রবৃত্তির ক্লাসের ২-৩ শ্রেণী নিচে পাঠদানকারী একজন পণ্ডিত। শিবনাথ পণ্ডিত ছিলেন গল্পকথকের ছাত্রবৃত্তির ক্লাসের ২-৩ শ্রেণী নিচে পাঠদানকারী একজন পণ্ডিত। তার গোঁফ দাড়ি ছিল কামানো, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা এবং ছোট একটি টিকি ছিল তার মাথায়। তাকে দেখলেই ছাত্রদের অন্তরাত্মা শুকিয়ে যেত। প্রাণীদের মধ্যে কি দেখা যায়? প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে তাদের দাঁত নেই। শিবনাথ পণ্ডিত আক্ষেপ করে কি বলতেন? শিবনাথ পণ্ডিত আক্ষেপ করে বলতেন, প্রাচীন কালের মতো গুরু শিষ্যের সম্পর্ক এখন আর দেখা যায় না। আগের মতো এখন ছাত্ররা গুরুকে দেবতার মতো ভক্তি করে না। শিবনাথ পণ্ডিত কোন ক্লাসে পড়াতেন? শিবনাথ পণ্ডিত গল্পকথককে ছাত্রবৃত্তি ক্লাসের ২-৩ শ্রেণীর নিচে পড়াতেন। কোন দেবতার সঙ্গে শিবনাথ পণ্ডিতের তুলনা করা হয়েছে? যম দেবতার সঙ্গে শিবনাথ পণ্ডিতের তুলনা করা হয়েছে। ছাত্ররা কি কামনা করত? ছাত্ররা শিবনাথ পণ্ডিতের শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে পারত না বলে তার মৃত্যু কামনা করত। শিবনাথ পণ্ডিত ছাত্রদের সঙ্গে কি আচরণ করতেন? শিবনাথ পণ্ডিত ছাত্রদের একদিকে যেমন কিলচর মারতেন, অন্যদিকে তেমন কটু ভাষায় হুল ফোটানোর মতো তীব্র অপমানজনক কথা তাদের বলতেন। নেক্সট কোয়েশ্চেন, বালকদের পীড়ন করার জন্য শিবনাথ পণ্ডিতের কি অস্ত্র ছিল? বালকদের নানাভাবে পীড়ন করার জন্য শিবনাথ পণ্ডিতের অস্ত্রটি ছিল তাদের নতুন নামকরণ করা। অস্ত্রটি অত্যন্ত নিদারুণ ছিল কেন? নতুন নামকরণ করা অস্ত্রটিকে নিদারুণ বলা হয়েছে কারণ শুধুমাত্র নাম একটি শব্দই নয়, সাধারণত মানুষের নিজের থেকে নিজের নামকে বেশি ভালোবাসে। নিজের নামকে বিখ্যাত করতে তারা যখন পরিশ্রম করে, তেমনি নিজের নামকে অক্ষয় করে রাখতে, মৃত্যুবরণ করতে পিছপা হয় না। তাই নামকে বিকৃত করলে তাদের দুঃখের শেষ থাকে না। নেক্সট কোয়েশ্চেন, যার নাম ভূতনাথ তাকে কোন নামে ডাকলে তার অসহ্য বোধ হয় এবং এর কারণ কি? যার নাম ভূতনাথ তাকে নলিনীকান্তের নামে ডাকলে
তার অসহ্য বোধ হয়। নলিনীকান্ত নামে ডাকলে, নলিনীকান্ত নামে ডাকলে, দন্ত ন লয় হস্যই দন্ত নয় দীর্ঘই নলিনী কয়াকা দন্তরতা, নলিনীকান্ত নামে ডাকলে তার অসহ্য বোধ হয়। কারণ অতি সাধারণ চেহারার ভূতনাথকে ব্যঙ্গ করে নলিনীকান্ত ডাকলে সে অপমানিত বোধ করে। তার তাছাড়াও নিজের নামের প্রতি মানুষের একটি সহজাত ভালোবাসা থাকে। নেক্সট কোয়েশ্চেন, পণ্ডিত মশাই শশী শেখরকে কি নাম দিয়েছিলেন? তিনি কেন এই নামকরণ করেছিলেন? পণ্ডিত মশাই শশী শেখরকে যে ভেটকি শশী শেখরকে ভেটকি নাম দিয়েছিলেন। শশী শেখরের চেহারাটা অদ্ভুত ধরনের ছিল, তাই তার এরূপ নাম করা হয়েছিল। এই নামকরণের ফলে শশী শেখর কি রকম মানসিক অবস্থা, শশী শেখরের কি রকম মানসিক অবস্থা হয়েছিল? শশী শেখরের নাম ভেটকি রাখায় সে অত্যন্ত কাতর হয়ে পড়েছিল। এ ব্যাপারে তার চেহারার বিষয়ে যে ইঙ্গিত করা হচ্ছে সেটা বুঝতে পেরে তার মর্ম যন্ত্রণা আরো বৃদ্ধি পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, আশু কে? তার কি নামকরণ করা হয়েছিল? আশু ছিল ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ প্রকৃতির একটি ছেলে। বয়সে সকলের মধ্যে ছোট, লাজুক স্বভাবের আশু কাউকে কিছু বলতো না। সে পড়াশোনায় ভালো ছিল এবং সব কথায় মৃদু মৃদু হাসতো। সবাই তাকে সঙ্গে সবাই তার সঙ্গে ভাব করার জন্য আগ্রহী হলেও সে কারো সাথে কথা বলতো না, খেলতো না। বরং ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে সে বাড়ি চলে যেত। এই গল্পে তার গিন্নি নামকরণ করা হয়েছিল। আশুর বাড়ির দাসী তার জন্য কি নিয়ে আসতো? আশুর বাড়ির দাসী একটা সময় তার জন্য পত্র পুটে, প তয়রফলা পয়হস্যৌ টয়কার, পত্র পুটে গুটি কতক মিষ্টি এবং ছোট কাঁসার গ্লাসে জল নিয়ে কাঁসার ঘটিতে, ছোট কাঁসার ঘটিতে কয়চন্দ্রবিন্দু আকার দন্তস্ব আকার কাঁসার ঘটিতে জল নিয়ে আসতো। নেক্সট কোয়েশ্চেন, গ্রহণের পরদিন কি হয়েছিল? গ্রহণের পরদিন আশু একটি ছোট কালিমাখা ব্যাগে পড়ার বইগুলি জড়িয়ে অন্যদিকে চেয়ে অত্যন্ত সংকুচিত ভাবে ক্লাসে প্রবেশ করেছিল। ছুটির নেক্সট কোয়েশ্চেন, ছুটির আগে শিবনাথ পণ্ডিত ছাত্রদের কি বলেছিলেন? ছুটির আগে শিবনাথ পণ্ডিত ছাত্রদের আশুর গিন্নি নামকরণের কাহিনীটি সকলের সামনে ব্যাখ্যা করেছিলেন। আশু কার সঙ্গে খেলতো? আশু তার ছোট বোনের সঙ্গে খেলা করত। গ্রহণের ছুটির দিন কি হয়েছিল? গ্রহণের ছুটির দিন আশু তার বোনের পুতুলের বিয়ে বলে তাদের বাড়ির গাড়ি বারান্দা সিঁড়িতে বসে পুতুল খেলছিল। কাদের পুতুলের বিয়ে ছিল? তাকে পুরোহিত হবার প্রস্তাব দেওয়া কাকে পুরোহিত হওয়ার প্রস্তাব দিয়েছিল? কে এই প্রস্তাব দিয়েছিল? আশু তার ছোট বোনের পুতুলের বিয়ে দিয়েছিল। শিবনাথ পণ্ডিত কে পুরোহিত হবার প্রস্তাব দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, আশুর বোন এই প্রস্তাব দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, আশু পিছন ফিরে কি দেখেছিল? আশু পিছন ফিরে দেখেছিল যে শিবনাথ পণ্ডিত ভিজে ছাতা মুড়িয়ে অর্ধেক ভেজা অবস্থায় তাদের বাড়ির গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন। আশু ছুটির দিন কেন মাটি হয়ে গিয়েছিল? আশুর বোন পুতুলের বিয়ের পুরোহিত হিসাবে শিবনাথ পণ্ডিতকে দেখে ডাকে। তাকে দেখে আশু তার খেলা এবং বোন সমস্ত ফেলে তাকে দেখে আশু পুতুল খেলা এবং বোন সমস্ত কিছু ফেলে এক দৌড়ে ঘরের মধ্যে চলে গিয়েছিল। এই কারণেই তার ছুটির দিন মাটি হয়ে গিয়েছিল। এটা কি কারণ? সে বুঝতে পেরেছিল যে মানে শিবনাথ পণ্ডিত যে তার এই খেলার সাক্ষী রয়ে যাচ্ছে, এটা বুঝে তার ঠিক ভালো লাগেনি, তাই তার দিনটা মাটি হয়ে গেছিল। কারণ শিবনাথ পণ্ডিতের উপস্থিতি সবসময় ছাত্রদেরকে বেদনা দিত। এবং পরে গল্পের
যখন গল্পটা যখন আরো আমরা মানে গল্পটা এগোবার সাথে সাথে বুঝতে পারা যায় যে হ্যাঁ তাকে কোনো ব্যঙ্গাত্মক একটি নাম দেয়া হয়েছিল গিন্নি। তো আশু সেটা জানতো না যে তার এরকম একটি অদ্ভুত নাম দেয়া হবে, কিন্তু মানে শিবনাথ পণ্ডিতের উপস্থিতিটা যে খুব একটা তার জন্য সুখকর হবে না সেটা সে বুঝতেই পেরেছিল। তার ওই উপস্থিতি বা তার ওই খেলাটা দেখতে পেয়ে যাওয়া আশুর খুব ভালো লাগেনি, তাই তার দিনটা মাটি হয়ে গেছিল। নেক্সট কোয়েশ্চেন, আশুর অশ্রুজল কেন বাঁধ মানলো না? বন্ধুদের সকলের সামনে আশু গিন্নি নামটা শোনার পর তার দুঃখের সীমা রইল না। লজ্জায়, ঘৃণায়, অপমানে তার মুখ কান লাল হয়ে উঠল, কপালের শিরা ফুলে উঠল। উচ্ছ্বসিত চোখের জল কিছুতেই বাঁধ মানল না। শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে কি করছিলেন? শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ সেরে নিশ্চিন্ত মনে তামাক খাচ্ছিলেন। ছেলেরা কি বলে চিৎকার করতে লাগলো, ছেলেরা গিন্নি গিন্নি বলে আশুকে ঘিরে চিৎকার করতে লাগলো। আশুর মনে কি বিশ্বাস হলো না ছুটির দিনে বোনের সঙ্গে খেলা করাটাই তার জীবনের সবচেয়ে লজ্জাজনক ভুল বলে আশুর মনে হয়েছিল। তার মন কিছুতেই মানতে পারছিল না যে পৃথিবীর লোক একদিন এই দিনের সব কথাই ভুলে যাবে। গিন্নি গল্পটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গিন্নি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্য লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। লেখকের কয়েকটি ছোট গল্পের নাম লেখো। লেখকের কয়েকটি ছোট গল্পের নাম হলো কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ছুটি প্রভৃতি। নেক্সট, আমাদের পণ্ডিত মহাশয় দুই একত্রে ছিল। আমাদের বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? আলোচ্য অংশটি আচ্ছা যাই হোক, কোয়েশ্চেন গুলো আগে বলে দিই। আমাদের বলতে এখানে কাদের বোঝানো হয়েছে, আলোচ্য অংশে কোন পণ্ডিত মশাইয়ের কথা বলা হয়েছে, পণ্ডিত মশাইয়ের চেহারা কেমন ছিল, তাকে দেখলে ছাত্রদের কি অবস্থা হতো, পণ্ডিত মশাইয়ের মধ্যে কোন দুটি বিষয় একত্রে ছিল, গল্পকথক কিভাবে তার বর্ণনা করেছেন। আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি নামক ছোট গল্প থেকে গৃহীত হয়েছে। আমাদের বলতে এখানে গল্পকথক এবং তার সহপাঠীদের বোঝানো হয়েছে। তারা যখন ছাত্রবৃত্তি ক্লাসে ২-৩ শ্রেণীর নিচে পড়াশোনা করত, এখানে শিবনাথ পণ্ডিত মশাইয়ের কথা বলা হয়েছে। তিনি গল্পকথককে বিদ্যালয়ের ছাত্রবৃত্তি ক্লাসে ২-৩ শ্রেণীর নিচে পড়াতেন। শিবনাথ পণ্ডিতের চেহারাটা ছিল অদ্ভুত। তার গোঁফ দাড়ি ছিল কামানো, মাথার চুল ছোট করে ছাঁটা এবং টিকিও ছিল ছোট। তাকে দেখলে ভয়ে ছাত্রদের অন্তরাত্মা শুকিয়ে যেত। শিবনাথ পণ্ডিতের চরিত্রে দুটি বিষয় একত্রে ছিল। তিনি ছাত্রদের একদিকে যেমন কিলচড় চাপ্পড় মারতেন অর্থাৎ শারীরিকভাবে নির্যাতন করতেন, অন্যদিকে তীব্র বাক্য বাণে ছাত্রদের প্রাণ অস্থির করে তুলতেন। গল্পকথক এই বিষয়টি বুঝতে বলেছেন, প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে তাদের দাঁত নেই, কিন্তু শিবনাথ পণ্ডিতের মধ্যে এই দুই একসাথে ছিল। তিনি ইতর শব্দ মিশ্রিত বাক্য বলে ছাত্রদের যেমন তিরস্কার করতেন, তেমনি বাগানের চারাগাছের উপর শিলাবৃষ্টির মতো শারীরিক অত্যাচারও ছাত্রদের উপর বর্ষিত হতো। নেক্সট কোয়েশ্চেন, পুরাকালের মতো গুরু শিষ্যের সম্পর্ক আর নাই। আলোচ্য উক্তিটির বক্তাকে পুরাকালের গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল? এই কথা বলে আক্ষেপ করে বক্তা কি করতেন? কোন দেবতার সঙ্গে ছাত্ররা তার মিল খুঁজে পেত? ছাত্ররা মনে মনে কি কামনা করতেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলেন শিবনাথ পণ্ডিত মশাই। তিনি গল্পকথকের ছোটবেলায় স্কুলে পড়ার সময় ছাত্রবৃত্তি ক্লাসে ২-৩ শ্রেণীর নিচে তাকে পড়াতেন। পুরাকালে অর্থাৎ প্রাচীনকালে গুরু শিষ্যের সম্পর্ক ছিল অত্যন্ত সুমধুর। ছাত্ররা গুরুগৃহে থেকেই পড়াশোনা করত। তারা গুরুকে দেবতার মতো ভক্তি করত এবং গুরুও ছাত্রদের সন্তানের মতো স্নেহ করতেন। শিবনাথ পণ্ডিত এই কথাগুলি বলে আক্ষেপ করতেন, ছাত্ররা তাঁকে যে দেবতার মতো ভক্তি করে
না, একথা তিনি বুঝতে পারেন এবং তাঁর সেই দেবমহিমা উপেক্ষিত হচ্ছে বলে তিনি রেগে গিয়ে বালকদের মাথায় সবেগে মারতেন, মাঝে মাঝে হুংকার দিয়ে উঠতেন। তাঁর এই চিৎকার আসলে ছিল ছাত্রদের তিরস্কার করা। তার তার তাতে অনেক মন্দ বা ইতর কথা মিশে থাকত। ছাত্ররা এতে ভয়ে সংকুচিত হয়ে পড়ত। নেক্সট, ছাত্ররা ইন্দ্র, চন্দ্র, বরুণ এবং কার্তিক কখনোই দেবতা না। ছাত্ররা ইন্দ্র, চন্দ্র, বরুণ বা কার্তিক কোনো দেবতাই না। আচ্ছা, ছাত্ররা ইন্দ্র, চন্দ্র, বরুণ বা কার্তিক কোনো দেবতাই না, একমাত্র যম দেবতার সঙ্গে শিবনাথ পণ্ডিতের মিল খুঁজে পেত। যম হলো মৃত্যুর দেবতা। গল্পকথক বড় হয়ে বড় হয়ে নির্ভয়ে স্বীকার করেছেন যে তার শিবনাথ পণ্ডিতের শীঘ্র যমালয়ে যাওয়ার তা কি 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 যম হলেন মৃত্যুর দেবতা। গল্পকথক বড় হয়ে নির্ভয়ে স্বীকার করেছেন যে তার শিবনাথ পণ্ডিতের শীঘ্র যমালয়ে যাওয়ার প্রার্থনা তারা শিবনাথ পণ্ডিতের শীঘ্র যমালয়ে যাওয়ার প্রার্থনা করতেন এবং তারা এই নির্দয় হৃদয়হীন পণ্ডিতের মৃত্যু কামনা করতেন। নেক্সট, বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল। শিবনাথ পণ্ডিত কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পের অন্যতম প্রধান একটি চরিত্র হলো শিবনাথ পণ্ডিত মশাই। গল্পকথক যখন ছাত্রবৃত্তি ক্লাসে ২-৩ শ্রেণী নিচে পড়তেন তখন এই শিবনাথ পণ্ডিত মশাই তাকে পড়াতেন। শিবনাথ পণ্ডিতের গোঁফদাড়ি ছিল কামানো, মাথার চুল ছোট করে কাটা এবং টিকিটি ছিল হ্রস্ব। নেক্সট, তার অত্যাচারের অস্ত্রটি কি ছিল? ছাত্রদের পীড়ন করার যে অস্ত্রর কথা এখানে বলা হয়েছে তা হলো নতুন নামকরণ করা। শিবনাথ পণ্ডিত ছেলেদের চেহারা ও মানসিকতা অনুধাবন করে এই অনুসারে তাকে নতুন নামকরণ করতেন মানসিক পীড়ন করার জন্য। সকলের কাছেই তার নিজের নাম খুব প্রিয়। নাম জিনিসটা যদিও শব্দ ছাড়ার কিছুই না, তবুও সবাই নিজের নামটিকে ভালোবাসে। কোনো অবস্থাতেই কেউ নিজের নামটি বিকৃত হওয়া পছন্দ করে না। নিজের নাম উজ্জ্বল করে রাখার জন্য মানুষ অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকে। তাই কারো নাম বিকৃত করলে তার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। কারোর নাম ভূতনাথ হলে তাকে নলিনীকান্ত এই সুন্দর নামে ডাকলেও সে সহ্য করতে পারে না। শিবনাথ পণ্ডিত কোনো ছাত্রের নতুন নামকরণ করলে সে খুব অস্বস্তিতে পড়তো এবং লজ্জায় কুণ্ঠিত হয়ে মর্মযন্ত্রণা ভোগ করত। তাই অস্ত্রটিকে নিদারুণ বলা হয়েছে। নেক্সট, এই গল্পে আশুর গিন্নি নামকরণ করেছিল শিবনাথ পণ্ডিত। আশু ছিল গল্পকথকের সহপাঠী এবং লাজুক স্বভাবের ছেলেমানুষ একজন ছাত্র। এক ছুটির দিনে আশু তার বোনের সঙ্গে পুতুল খেলছিল তার বাড়ির গাড়ি বারান্দায়। সেদিন খুব বৃষ্টি নেমেছিল। তার বোনের পুতুলের বিয়ে ছিল সেদিন এবং এই বিষয়ে আশু তার বোনকে গভীরভাবে বিয়ের আয়োজনের উপদেশ দিয়েছিল। তাকে বিয়ের পুরোহিত করা হবে এ নিয়ে তার বোন চিন্তিত হয়ে পড়েছিল। এই সময় তার গাড়ি বারান্দায় আশ্রিত বৃষ্টিতে ভেজা এক ব্যক্তিকে পুরোহিতের মতো মন হওয়ায় আশুর বোন তার কাছে গিয়ে পুতুলের বিয়ে এর পুরোহিত হতে অনুরোধ করে। এই ব্যক্তিটি ছিলেন আশু স্কুলের শিবনাথ পণ্ডিত। তাকে দেখে আশু ভয়ে খেলা ফেলে এই মুহূর্তে বাড়ির মধ্যে অদৃষ্ট হয়ে গিয়েছিল। পরদিন ক্লাসে পণ্ডিত মশাই সবাইকে আশুর বোনের সঙ্গে পুতুল খেলার বিষয়টি বলে উপহাস করেন। এই ঘটনার পরিণাম স্বরূপ শিবনাথ পণ্ডিত আশুর গিন্নি নামকরণ করেছিলেন। নেক্সট চ্যাপ্টার, ক্যানভাসার। এক কড়ার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার?
আলোচ্য অংশটি বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ক্যানভাসার গল্প থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃত উক্তিটি বক্তা হলো ভৈরবের স্ত্রী কাত্যায়নী। সেই কথাগুলো তার স্বামী ভৈরবকে উদ্দেশ্য করে বলেছিল। কাত্যায়নীর অনেক দিনের শখ ছিল একটি শৌখিন শাড়ি কেনার। তার স্বামী ভৈরব ছিল একজন বেকার যুবক। অর্থাভাবের কারণে সে তার স্ত্রীর এই শখ মেটাতে অক্ষম ছিল। ভৈরব তার নিজের এই অক্ষমতার কথা স্ত্রীর কাছে স্বীকার না করে সে তার স্তোক বাক্যে ভোলাতে চাইতো। সে বলতো যে বাবুয়ানি জিনিসটা সে মোটেই পছন্দ করে না এবং এই সব বিলাস লালসার ফলে দেশটা উচ্ছন্নে যেতে বসেছে। স্বামী ভৈরবের এই কথা প্রসঙ্গে কাত্যায়নী এই কথাগুলো বলেছিল। নিদারুণ কথা বলতে গল্পকথক সেখানে কাত্যায়নীর কথাগুলিকে অতি বাস্তব ও চরম সত্য কথা বোঝাতে চেয়েছে। বেকার অর্থাভাবযুক্ত ভৈরবের পক্ষে স্ত্রীর শখ পূরণ করার ক্ষমতা ছিল না। পতিব্রতা কাত্যায়নী একজন সাধারণ গৃহবধূ এবং তার পাঁচটা মেয়ের মতো একটি শৌখিন শাড়ি কেনার ইচ্ছে ছিল তার। ভৈরব তার স্ত্রীর কাছে নিজের আর্থিক ক্ষমতা প্রকাশ করলে হয়তো কাত্যায়নী মুখ বুজে তা মেনে নিত, কিন্তু বাবুয়ানি জিনিসটা সে মোটেই পছন্দ করে না বা এইসব বিলাসিতার ফলে দেশটা উচ্ছন্নে যেতে বসেছে এই সব কথা বলে স্ত্রীকে দমিয়ে রাখতে চেয়েছিল সে যে দমিয়ে রাখতে চেয়েছিল এ কথা কাত্যায়নী স্পষ্ট বুঝতে পেরেছিল। তাই স্বামীকে সে বলেছিল তার স্ত্রীর শখ পূরণ করার ক্ষমতা নেই বা এক পয়সা রোজগারের ক্ষমতা নেই, তার বিয়ে করা উচিত হয়নি। এই কথাগুলি ভৈরবের মনে চাবুকের মতো আঘাত করছিল। তাই এই স্পষ্ট কথাগুলিকে গল্পকথক নিদারুণ কথা বলেছেন। নেক্সট, স্ত্রীর মুখে এই কথাগুলি শুনে ভৈরব মুখ খুব বাকরুদ্ধ হলেও তার বলার মতো কিছু ছিল না। কাত্যায়নী যা বলেছিল তা সর্বাংশে সত্যি ছিল, কিন্তু উত্তর না দিয়ে সে রাগে খানিকটা তেল মাথায় চাপড়ে হন হন করে সেই দুপুরের রোদে বাইরে বেরিয়ে গেছিল। সকাল থেকে তার দাঁত মাজা হয়নি মনে পড়ায় সে সামনের একটি নিম গাছ থেকে এক টুকরো ডাল ভেঙে নিয়ে দাঁতন তৈরি করে দাঁত মাজতে শুরু করেছিল। নেক্সট কোয়েশ্চেন, আপনারা হচ্ছেন দেশের শত্রু। আলোচ্য অংশটি বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ক্যানভাসার গল্প থেকে গৃহীত হয়েছে। অর্থাভাবযুক্ত বেকার যুবক ভৈরব এই কথাগুলি ক্যানভাসার হীরালালকে বলেছিল। একদিন দুপুর রোদে ক্যানভাসার হীরালাল একটি পল্লী গ্রামে এসে উপস্থিত হয়েছিল। সে ট্রেনে করে শহরে যাচ্ছিল জিনিসপত্র বিক্রি করতে, কিন্তু ট্রেনে ঘুমিয়ে পড়ায় সে ওভার ক্যারেড হয়ে বাধ্য হয়েছিল একটি অপরিচিত স্টেশনে নামতে। সন্ধ্যার আগে তার ফেরার কোনো ট্রেন না থাকায় যদি কিছু বিজনেস বিজনেস বয়স্যই বর্গজ দন্ত নয়িকা দন্ত বিজনেস হয়ে হয় এই আশায় ক্যানভাসার হীরালাল এই গ্রামে এসেছিল। গ্রামে প্রবেশ করে সে ভৈরবকে দেখতে পেয়ে এক কৌটো দাঁতের মাজন বিক্রি করতে চেয়েছিল, কিন্তু ভৈরব হীরালালকে এই কথাগুলি বলেছিল। ভৈরব হীরালালকে দেশের শত্রু বলেছিল। দাঁতের মাজন বিক্রেতা হীরালালকে ভৈরবের দেশের শত্রু বলে উল্লেখ করার কিছু কারণ ছিল। সে মনে করত এই ক্যানভাসার গুণগত মানে অতি নিকৃষ্ট জিনিসপত্র গ্রামের মানুষের কাছে বিক্রি করে যায়। জিনিসগুলি ভালো না মন্দ বিচার করার ক্ষমতা মানুষের থাকে না বলে অধিকাংশ ক্ষেত্রে গ্রামের মানুষ প্রতারিত হয়। ভৈরব মনে করত এই ভাবে ক্যানভাসাররা দেশটাকে রসাতলে অর্থাৎ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দন্তস্বয়কার ত লয়কার রসাতলে অর্থাৎ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই সে হীরালালকে দেশের শত্রু বলে উল্লেখ করেছিল। ভৈরবের এই কথার উত্তরে হীরালাল তার সুন্দর দাঁতগুলি বিকশিত করে নির্বিকার চিত্তে হেসেছিল। সে বলেছিল যে ভৈরবের কথা সে ভালো করে বুঝতে পারছে না, কারণ এদেশের তো দন্তরোগের অভাব দেখা যায় না।
কয়েকটা পদ পরিবর্তন, অরণ্য, আরণ্যক, অভ্যাস, অভ্যস্ত, ইতিহাস, ঐতিহাসিক, অনুভব, অনুভূত, আদি, আদিম, কল্পনা, কাল্পনিক, ঘর, ঘরোয়া, চালাক, চালাকি, ঢাকা, ঢাকায়, শহর, শহুরে, পথ, পাথেয়, ধর্ম, ধার্মিক, ভূগোল, ভৌগোলিক, বর্ষ, বার্ষিক, শিক্ষা, শিক্ষিত, ফুল, ফুল, ফুলেল, ফুল, ফুলেল, এই ফুল, ফুলেল জানতাম না একদম। আর ইয়ে কি বলে এটাকে, অনুভব, অনুভূত পারতাম না। ফুল, ফুলেল, হ্যাঁ। গ্রাম, গ্রাম্য, জগৎ, জাগতিক, মেঘ, মেঘলা, শরীর, শারীরিক, দর্শন, দার্শনিক, ভয়, ভীত, সময়, সাময়িক, সমুদ্র, সামুদ্রিক, প্রত্যহ, প্রাত্যহিক। মিসেস চৌধুরী তাকে খুশি হয়ে বললেন, ও বিষ্ণুবাবু ও বিষ্ণুবাবু তো পাঠিয়েছেন তোমাকে নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম গল্পে। মিসেস চৌধুরী হলেন হাউসিং স্টেটের একজন ভদ্রমহিলা। নাম গল্পে মিসেস চৌধুরী হলেন হাউসিং স্টেটের একজন ভদ্রমহিলা। তার স্বামী অসীম কুমার চৌধুরীর মৃত্যুর পর তিনি তার দুই মেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে হাউসিং স্টেটে বাস করতেন। তার ব্যবহার খুবই ভদ্র ছিল। মিসেস চৌধুরী অসীম নামের একটি ছেলেকে দেখে খুব খুশি হয়েছিলেন। অসীম তার বাড়িতে কাজ করার জন্য এসেছিল। এবার বিষ্ণুবাবু একজন দোকানদার। তার একটি রেশনের দোকান ছিল। তিনি অসীমকে মিসেস চৌধুরীর বাড়িতে কাজের জন্য পাঠিয়েছিলেন। বিষ্ণুবাবু অসীমের বাবার বন্ধু ছিলেন। বিষ্ণুবাবু একজন দোকানদার, তার একটি রেশনের দোকান ছিল। তিনি অসীমকে মিসেস চৌধুরীর বাড়িতে কাজের জন্য পাঠিয়েছিলেন। বিষ্ণুবাবু অসীমের বাবার বন্ধু ছিল। বিষ্ণুবাবু যাকে মিসেস চৌধুরীর বাড়িতে পাঠিয়েছিলেন তার নাম হলো অসীম চক্রবর্তী। সে একজন ব্রাহ্মণ সন্তান। অসীম সপ্তম শ্রেণী অবধি পড়াশোনা করেছে। অষ্টম শ্রেণীতে ওঠার সময় সে পরীক্ষায় পাশ করতে পারেনি। অসুস্থ মাকে নিয়ে সে শহীদ কলোনির বস্তিতে থাকতো। সংসারে অভাব থাকার জন্য অসীমের একটি চাকরির প্রয়োজন ছিল। মিসেস চৌধুরী অসীমকে দেখে খুশি হয়েছিলেন, কারণ তার বাড়িতে কাজ করার জন্য একজন লোকের দরকার ছিল। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোঁছ করা, গৃহস্থ বাড়িতে যা যা কাজ দরকার সেই সব কাজ করবার জন্য তিনি কাজের লোক খুঁজছিলেন। তাই রেশনের দোকানের মালিক বিষ্ণুবাবু অসীমকে তার বাড়িতে পাঠানোর পর তাকে দেখে মিসেস চৌধুরী খুব খুশি হয়েছিলেন। নেক্সট, আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম গল্পের অন্যতম প্রধান চরিত্র অসীম আলোচ্য কথাটি মিসেস চৌধুরীর বৃদ্ধা শাশুড়িকে বলেছিলেন। অসীম তাদের বাড়িতে রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোঁছ করা, গৃহস্থ বাড়িতে যা যা কাজ দরকার হয় সেই সব কাজ করার জন্য নিযুক্ত হয়েছিল। অসীমের মায়ের নাম কমলা। তারা শহীদ কলোনির, এই কমলা ওই ভূতের গল্পটারও আবার কাজের লোক। এখানে আবার অসীমের মায়ের নাম কমলা। তারা শহীদ কলোনির বস্তির ঘরে বাস করত। অসীমের বাবা মারা যাবার পর তাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল। অসীমের মা অসুস্থ ছিলেন। মাসের মধ্যে 15 দিনই তিনি বিছানায় পড়ে থাকতেন। অসীমের মা দিনরাত কাজ করতে পারতো না। সেই কারণে তাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিল। অসীম যখন মিসেস চৌধুরীর বাড়িতে কাজ করতেন তখন তারা তাকে অসীম নামে সম্বোধন করতেন, কারণ মিসেস চৌধুরীর স্বামীর নাম ছিল অসীম কুমার চৌধুরী। তিনি 3 মাস আগে মারা গিয়েছিলেন। তাই এই একই নামে অসীমকে তাকে ডাকতে হতো। মিসেস চৌধুরীর বৃদ্ধা শাশুড়ি অসীমের নাম পরিবর্তন করে গোবিন্দ রেখেছিলেন। অসীমকে তারা গোবিন্দ নামেই ডাকতেন। সে এই ব্যাপারটা পছন্দ করতো না,
তাই নিজের অসীম নাম নিজের কোনো বারবার নিজের অসীম নাম নিজের কানে বারবার শোনার জন্য সে মায়ের কাছে যেতে চাইতো। মিসেস চৌধুরীর বৃদ্ধ শাশুড়ি যখন জিজ্ঞেস করেন অসীম মাঝে মাঝে একদিন দুদিন অন্তর অন্তর সাইকেল নিয়ে কোথায় উধাও হয়ে যায়, তখন সেই প্রসঙ্গে অসীম আলোচ্য উক্তিটি করে। অসীম তাকে বলে যে সে মায়ের কাছে যায়, একবার করে মাকে দেখে আসে, আর মা বারবার তার নাম ধরে ডাকে। তা শুনতে অসীমের খুব ভালো লাগে। অসীমের গরিব বাবা অকালে মারা গিয়েছিল। বাবা তাকে কিছুই দিয়ে যেতে পারেননি, শুধু তার অসীম নামটাই দিয়ে যেতে পেরেছিলেন। পরলোকগত বাবার রাখা নিজের অসীম নামটাই বারবার শোনার জন্য সে শহীদ কলোনিতে মায়ের কাছে চলে যেত। নেক্সট, সভ্যতার প্রতি। হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সভ্যতার প্রতি কবিতায় কবি নগর কেন্দ্রিক পাশ্চাত্য সভ্যতাকে উদ্দেশ্য করে কথা বলেছেন। তিনি ইট কাঠ পাথরের নির্মিত যান্ত্রিক নগর সভ্যতার প্রতি সম্পূর্ণ বীতশ্রদ্ধ, যেটাকে আমরা বলি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। সেই কৃত্রিম 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 জীবনের সহায়তা থেকে কবি মুক্তি পেতে চেয়েছিলেন। এখানে আধুনিক নগর সভ্যতাকে নিষ্ঠুর সর্বগ্রাসী বলা হয়েছে, কারণ এই মনুষ্যত্বহীন পেটকারা মূর্ধন্য ষ ফোলা তয় ব হয় দীর্ঘই দন্ত না, মনুষ্যত্বহীন সভ্যতা মানুষকে শুধুমাত্র ধ্বংসের পথেই নিয়ে চলেছে। নগর সভ্যতার সর্বগ্রাসী রূপ দেখে কবি বেদনাবোধ করেছেন। তিনি নবসভ্যতার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। প্রাচীন শান্তিময় অরণ্য সভ্যতাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। যে সভ্যতা ভালোবাসা, আন্তরিকতা, শান্তি ও মনুষ্যত্বে পরিপূর্ণ ছিল, তাকেই পুনরায় ফিরে পেতে চেয়েছেন। তপবন কেন্দ্রিক সহজ সরল দিনগুলির কথা তার বারবার মনে পড়েছে, যেখানে কোনো গ্লানি ছিল না। অরণ্যের সভ্যতাকে ফিরে পাওয়ার আবেদনই তিনি নবসভ্যতার প্রতি করেছেন। নবসভ্যতাকে সর্বগ্রাসী বলা হয়েছে কারণ এই সভ্যতা নিষ্ঠুর ও হৃদয়হীন। মানুষের সব শুভবোধকে গ্রাস করে নেয় এই নির্মম যন্ত্র সভ্যতা। কবি তাই বারবার ফিরে পেতে চেয়েছেন গ্লানিহীন শান্ত সুনিবিড় প্রাচীন অরণ্য সভ্যতাকে। আধুনিক নবসভ্যতার নিষ্ঠুর সর্বগ্রাসী রূপ কবিকে চিন্তিত করে তুলেছে। নেক্সট, নিবার ধান্যের মুষ্টি বলকল বসন মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য বালোচন। নিবার ধান্যের মুষ্টি বলতে কি বোঝানো হয়েছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সভ্যতার প্রতি কবিতায় নিবার ধান্য বলতে তৃণ ধান্য বা উড়ি ধানের কথা বলা হয়েছে। তৃণ ধান্য বা উড়ি ধান, হর্ষৌ ডয়সনরয় হর্ষই, মানে যে ধান উড়তে পারে, উড়ি ধানের কথা বলা হয়েছে। নিবার ধান্যের মুষ্টি বলতে তৃণের মতো ধান্যের মুষ্টি বা উড়ি ধানের মুঠোকে বোঝানো হয়েছে। বলকল বসন বলতে গাছের ছাল দ্বারা নির্মিত বস্ত্রকে বোঝানো হয়েছে। প্রাচীনকালে মুনি ঋষিরা এই ধরনের বস্ত্র পরিধান করতেন। এখানে কবি প্রাচীন তপবন কেন্দ্রিক জীবনযাত্রার কথা বলেছেন। সেই স্নিগ্ধ শান্ত দিনগুলির স্মৃতি কবির বারবার মনে পড়ে। নির্জন তপবনে পার্থিব সম্পদের আতিশয্য ছিল না। নির্জন তপবনে পার্থিব সম্পদের আতিশয্য ছিল না, কিন্তু সুনিবিড় মানসিক শান্তি বিরাজ করত। আত্মমগ্ন হয়ে গভীর তত্ত্বালোচনা তয় তয় বয় আকার লয়কার চ দন্ত নাকার তত্ত্বালোচনা সেখানে সম্ভব হতো। সেই সহজ সরল অনাড়ম্বর পরিবেশকে কবি ফিরে পেতে চেয়েছেন।
কবির দৃঢ় বিশ্বাস, অরণ্য সভ্যতার পবিত্র জীবনযাপনই মানুষকে সত্য উপলব্ধিতে সাহায্য করে। নগর জীবনের যান্ত্রিকতায় গ্লানি আছে, যা প্রাচীন তপবন কেন্দ্রিক অরণ্য সভ্যতায় ছিল না। অনন্ত জগতের প্রাণ প্রবাহের সাথে তিনি নিজেকে একাত্ম করে দিতে চেয়েছেন। তাই তিনি এক শান্ত, সমাহিত জীবনকে পুনরায় ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন। নেক্সট, সুকান্ত ভট্টাচার্যের লেখা সিঁড়ি কবিতাটি তার ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। সিঁড়ি কবিতায় কবি আত্মকথনের ভঙ্গিতে সমাজের নিপীড়িত মানুষের জীবনের দুঃখের কাহিনী বর্ণনা করেছেন। এটি একটি রূপকধর্মী কবিতা। এটিকে প্রতীকী কবিতাও বলা হয়। সিঁড়ি এখানে সমাজের অত্যাচারিত শোষিত মানুষের প্রতি। এই কবিতায় কবি সমাজের এই শোষিত মানুষের কথাই বলেছেন। শোষক শ্রেণীর শোষণের ও অত্যাচারের অবসানের দিন আসন্ন সিঁড়ির কবিতায় কবি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন। আসন্ন সিঁড়ি কবিতায় কবি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন সিঁড়ি রূপকে এই অত্যাচারিত নিপীড়িত মানুষ ধনী শ্রেণীকে সাবধান করে বলেছে যে কোনো সময় তাদের দিক থেকে একজোট হয়ে চরম প্রতিবাদ আসতে পারে। সেদিন এই গর্বোদ্ধত অত্যাচারী ধনী শাসক শ্রেণীর বিনাশ অনিবার্য। চিরকাল সমাজের শক্তিশালী মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য দুর্বল শ্রেণীর মানুষের উপর অত্যাচার করে এসেছে। সিঁড়ি মাড়িয়ে প্রতিদিন অসংখ্য মানুষ উপরে উঠে যায়, কিন্তু তারপর আর কেউ পিছনে ফিরে তাকায় না। পথচারীর পায়ের ধুলোয় ধূসর হয়ে যায় তার বুক। এই কবিতায় সিঁড়িকে সজীব প্রাণময় কল্পনা করে তাকে মাড়িয়ে যাওয়ার মধ্যে সিঁড়ির অন্তরের বেদনা ও অপমানকে কবি ফুটিয়ে তুলেছেন। অত্যাচারী হৃদয়হীন অকৃতজ্ঞ শাসক শ্রেণীর অত্যাচারে ক্ষতবিক্ষত হয়ে সিঁড়ির দেহ ও মন। দরিদ্র মানুষ ধনী শ্রেণীকে বেদনাহত চিত্তে এই অভিযোগ জানিয়েছেন। নিজের প্রয়োজনে এই দরিদ্র মানুষকে ব্যবহার করে কোনো প্রয়োজন মিটে গেলে এই শ্রমজীবী মানুষের ঋণ স্বীকার করে না তারা। আবার কখনো খুব সামান্য মূল্য দিয়ে তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন বলে সন্তুষ্ট থাকে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সিঁড়ির দলও সচেতন হয়েছে। তারা বুঝতে শিখেছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়। এই ধনী শ্রেণীর মানুষ তাদের নিজেদের ত্রুটি আড়াল করে রাখতে চেষ্টা করে। দরিদ্র মানুষের বুকের ক্ষত ঢাকতে এই সুদৃশ্য দামি কার্পেট সিঁড়ির ভগ্ন দশাকে ঢেকে রাখতে চায়। এইভাবেই শাসক তথা শোষক শ্রেণী পৃথিবীর কাছে সৎ ও সাধু সাজে থাকতে চায় এবং শ্রমজীবী মানুষের উপর অত্যাচার ও শোষণ চালাতে চায়। কিন্তু চিরকাল যে এভাবে শোষণ চলতে পারে না তা বোঝাতে একটি ঐতিহাসিক ঘটনার দৃষ্টান্ত ব্যবহার করেছেন এই কবিতার শেষে। সম্রাট হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বাবরের পুত্র। এই বিদ্যানুরাগী সম্রাট দিনের অনেকটা সময় গ্রন্থাগারে কাটাতেন। একবার গ্রন্থাগার থেকে দুহাতে বই নিয়ে বেরিয়ে সিঁড়ির দিকে নামার সময় তিনি পা পিছলে পড়ে যান। তিনি পড়ে গিয়ে আঘাত পান। এই ঘটনাতেই তার মৃত্যু হয়। অত্যাচারী ধনী শ্রেণী যে কোনো অসতর্ক মুহূর্তে পতন আসন্ন বলে কবি সিঁড়ির রূপকে সে কথা বলেছেন। সিঁড়ির রূপকে আর কি।
তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। এই কবিতাটি আলোচ্য অংশটি সুকান্ত ভট্টাচার্য রচিত সিঁড়ি কবিতার অন্তর্গত। এটি কবির ছাড়পত্র নামক মূল কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আরো দুটি কবিতার নাম হলো একটি মোরগের কাহিনী, কলম। এখানে তোমরা বলতে যারা প্রতিদিন সিঁড়ি মাড়িয়ে উপরে উঠে যায় তাদের, এবং আমাদের বলতে সিঁড়িদের বোঝানো হয়েছে। এই কবিতাটি একটি প্রতীকী ও রূপক ধর্মী কবিতা। তাই এখানে তোমরা এবং আমাদের এই বিশেষণ দুটির তাৎপর্য ব্যবহার করা হয়েছে। তোমরা হলো অত্যাচারী ধনী শাসক শ্রেণীর মানুষ, আর আমাদের হলো দরিদ্র শ্রমজীবী দুর্বল শ্রেণীর খেটে খাওয়া মানুষের দল। আলোচ্য অংশটিতে কবি অত্যাচারিত, শোষিত, নির্যাতিত মানুষকে সিঁড়ির রূপকে উপস্থাপিত করেছেন। ধনী শাসক শ্রেণীর মানুষ সিঁড়ি মাড়িয়ে উপরে উঠে যায় এবং অর্থাৎ সমাজের উঁচু তলায় মানুষ দরিদ্র মানুষকে শোষণ করে। নিজেদের স্বার্থ ও সমাজের প্রতি স্বার্থসিদ্ধি ও সমাজের প্রতিপত্তি লাভের জন্য তারা যে কোনো রকম অন্যায় ও ঘৃণিত কাজ করতে দ্বিধা করে না। এইভাবে সমাজের দরিদ্র মানুষকে তারা বঞ্চিত করে। কবি এখানে সিঁড়ির মাধ্যমে দরিদ্র মানুষের যন্ত্রণা, দুঃখ, কষ্ট ও অপমানের কথা ফুটিয়ে তুলেছেন। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সিঁড়ি কবিতায় এক থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। সম্রাট হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সম্রাট বাবরের পুত্র। বাবরের মৃত্যুর পর তিনি মুঘল সম্রাটের পদে অভিষিক্ত হন। তার রাজ্যকাল ছিল খুবই সংক্ষিপ্ত এবং দেশ শাসনের থেকে তিনি পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। একবার তিনি তলার গ্রন্থাগার থেকে নিচে নামার সময় একবার তিন তলার গ্রন্থাগার থেকে নিচে নামার সময় তিনি হঠাৎ পা পিছলে পড়ে যান। এই আঘাতেই সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়েছিল। সিঁড়ি থেকে পদস্খলন বা পা পিছলে পড়ে হুমায়ুনের মৃত্যু হয়েছিল এবং এই কথা স্মরণ করিয়ে দিয়ে সিঁড়িরা যেন বলতে চেয়েছে যে তাদের ক্ষেত্রে আপনা থেকেই প্রতিশোধের মতো ঘটনা। কি? তাদের ক্ষেত্রে আপনা থেকেই প্রতিশোধের মতো ঘটনা। প্রতিদিন সিঁড়ি মারিয়ে মানুষ উপরে উঠে যায়, কিন্তু একবারও সিঁড়ির ব্যথা বেদনার কথা কেউই ভাবে না। তাদের অন্তরের বেদনা অনেক সময় প্রতিশোধ হয়ে ফিরে আসে। যে পায়ে ধনী শ্রেণী অহংকার করে সিঁড়িকে মারিয়ে চলে যায়, সেই পা হঠাৎ পিছলে মৃত্যুর কারণ হতে পারে। প্রকৃতপক্ষে অত্যাচারী ধনী শ্রেণী দীর্ঘ সময় ধরে যে অত্যাচার ও শোষণ করে চলেছে, একদিন তার প্রতিফল পেতে পারে বলে শ্রমজীবী মানুষ তাদের এই দৃষ্টান্তের কথা উল্লেখ করে সাবধান করতে চেয়েছে। সম্রাট হুমায়ুন ছিলেন বিদ্যানুরাগী ও জ্ঞানী সম্রাট। দিনের অধিকাংশ সময় তিনি গ্রন্থাগারে পড়াশোনা করে কাটাতেন। দেশ শাসনের প্রতি তার দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার আগ্রহ তার খুব কম ছিল। একজন সম্রাটের সব দিকেই খেয়াল রাখা দরকার। একবার বই হাতে নিয়ে পড়তে পড়তে 3 তলার গ্রন্থাগার থেকে নিচে নামার সময় তিনি হঠাৎ পা পিছলে পড়ে যান। এইভাবে অসতর্কতার কারণে তার মৃত্যু হয়েছিল। এভাবেই সম্রাট হুমায়ুনের পদস্খলন হয়েছিল। সম্রাট হুমায়ুনের মতো বর্তমানের অত্যাচারী ধনী শাসক শ্রেণীর পদস্খলন হয়ে মৃত্যু হতে পারে বলে শ্রমজীবী মানুষ তাদের সাবধান করে দিতে চেয়েছে। এই সব দরিদ্র খেটে খাওয়া মানুষের বক্তব্য হলো দীর্ঘকাল ধরে তারা একদল স্বার্থপর ধনী বিত্তবান সুযোগ সন্ধানী মানুষের দ্বারা নির্যাতিত হয়ে চলেছে, কিন্তু চিরকাল এভাবে চলতে পারে না। তারা যদি একজোট হয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়ায়, তাহলে ধনী শাসকের শ্রেণীর চরম বিপদ তখন অনিবার্য। হুমায়ুনের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার রূপকটি ব্যবহার করে এই বিষয়ের ইঙ্গিত দিয়েছেন কবি। সিঁড়ি রূপকে এই সত্যটি প্রকাশিত হয়েছে। নেক্সট। হ্যাঁ, সিঁড়ি কবিতা কার লেখা, কোন বিশেষণ আছে? কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। তাকে কিশোর কবি বলা হয়।
সিঁড়ি কবিতাটি কি ধরনের কবিতা? সিঁড়ি কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা। কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি গৃহীত হয়েছে? ছাড়পত্র কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্যের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি? ঘুম নেই, ছাড়পত্র, পূর্বাভাস। ঘুম নেই, ছাড়পত্র, পূর্বাভাস। এই কবিতায় সিঁড়ি বলতে তা কাদের বোঝানো হয়েছে? সিঁড়ির রূপকে সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা বলা হয়েছে। সিঁড়ির রূপকে রয়তে এই গায়ের নিচে রূপকে মানে সিঁড়ির থ্রু দিয়ে আর কি সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা বলা হয়েছে। কারা প্রতিদিন সিঁড়ি মাড়িয়ে উপরে উঠে যান? সমাজের ধনী শোষক শ্রেণী প্রতিদিন সিঁড়িকে মাড়িয়ে উপরে উঠে যান বলে এই কবিতায় বলা হয়েছে। পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় কি? অংশটি তাৎপর্য কি? পদাঘাতে ক্ষতবিক্ষত হওয়া হয়ে যায় সিঁড়ির বুক। অংশটির তাৎপর্য হলো সিঁড়িকে মাড়িয়ে তার বুকে পা দিয়ে প্রতিদিন কিছু মানুষ উপরে উঠে যায়, তারপর তারা আর ফিরেও তাকায় না সিঁড়ির দিকে। এই সব মানুষের পায়ের আঘাতে সিঁড়ির বুক ক্ষত বিক্ষত হয়। এখানে সিঁড়ি সমাজের দরিদ্র, শোষিত, নিপীড়িত মানুষের প্রতিনিধি। তাই তাদেরকে শোষণ করে ধনী শ্রেণী ক্রমাগত সমাজের উঁচু তলায় উঠে যাচ্ছে, অথচ সিঁড়ির অর্থাৎ দরিদ্র মানুষের কথা ভাবছে না। এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। কার্পেটে কারা কি মুড়ে পাঠাতে কি বাড়তে চায়? কার্পেটে ধনী অত্যাচারী শাসক শ্রেণী দরিদ্র নিপীড়িত মানুষকে অত্যাচারের ও দুঃখ দুর্দশাকে চিরতরে ঢেকে রাখতে চায়, মুড়ে রাখতে চায়। এটা মুড়ে রাখতে চায় মানে ঢেকে রাখতে চায়। কি কি এখানে বলা হয়েছে? সিঁড়ির বুকের কার্পেটে মুড়ে রাখা। আচ্ছা, এটা হালকা হয়ে গেছে, লেখাটা বোঝা যাচ্ছে না। নেক্সট। কি? গর্বোদ্ধত পদধ্বনি শব্দগুলির অর্থ কি? গর্বোদ্ধত হলো অহংকারে স্ফীত এবং পদধ্বনি হলো পায়ের আওয়াজ বা শব্দ। কাদের প্রসঙ্গে কথাগুলি কবি ব্যবহার করেছেন? সমাজের ধনী অত্যাচারী শাসক শ্রেণীর কথা প্রসঙ্গে এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। সম্রাট হুমায়ুন কে ছিলেন? পদস্খলন বলতে কি বোঝানো হয়েছে? সম্রাট হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বাবরের পুত্র। বাবরের মৃত্যুর পর তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। পদস্খলন কথাটির অর্থ পা পিছনে যাওয়া, অন্য কি অন্যমনস্কভাবে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়েছিল। হুমায়ুনের এই পদস্খলনের প্রসঙ্গ উল্লেখ করে বলতে চাওয়া হয়েছে অত্যাচারী শাসকরাও যে কোনো সময় শাসকদেরও যে কোনো সময় পতন অনিবার্য হতে পারে। নেক্সট। বাবু বলেন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বাবু বলেন কবিতাটি শঙ্খ ঘোষের লেখা বাবুরের প্রার্থনা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাবুরের প্রার্থনা। শঙ্খ ঘোষের লেখা অন্য দুটি কবিতার নাম হলো বাবুরের প্রার্থনা আর যমুনাবতী। নেক্সট। আলোচ্য কবিতায় আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় কবি উত্তম পুরুষ একবচনে সমাজের বাবু শ্রেণীর একজন হয়ে তার আত্মকথনে কবিতাটির বক্তব্য পেশ করেছেন। এই কারণে আমি শব্দটির প্রয়োগ করা হয়েছে। আলোচ্য কবিতায় কবি
উত্তম পুরুষ, মানে ফার্স্ট পার্সনকে বলে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বলে প্রথম পুরুষ, আর থার্ড পার্সনকে বোধহয় বলে দ্বিতীয় পুরুষ, এরকম কি বেশ। উত্তম পুরুষ বলতে ফার্স্ট পার্সন। আলোচ্য কবিতায় কবি উত্তম পুরুষ এক বচনে মানে এক কথায় সমাজের বাবু শ্রেণীর একজন হয়ে তার আত্মকথনে, মানে নিজে নিজেই বলছে আর কি, নিজের কথা আত্মকথনে কবিতাটির বক্তব্য পেশ করেছেন। সেই কারণে আমি শব্দটি প্রয়োগ করা হয়েছে। বাবুরা কেবল কি করে যান? বাবুরা কেবল পুঁথি পড়েন, অলস কর্মহীন ভাবে বড় বড় জ্ঞানের কথা বলে, নিজে বলেন নিজে জীবন যাপন করেন, মানে আরামের জীবন যাপন করেন। কবিতায় বাবু নিজের সম্বন্ধে কিরূপ ধারণা পোষণ করেন? কবিতায় বাবু বিদ্যার জোরে নিজেকে সেরা বলে মনে করেন, সকলের চেয়ে নিজেকে জ্ঞানী, বেশি বুদ্ধিমান ভাবেন, চারপাশের অন্য সকল সাধারণ মানুষের থেকে তিনি আলাদা, অনেক ঊর্ধ্বে। তার বাম একজন বুদ্ধিজীবী, না তার বাস, ও তার বাস কি অনেক ঊর্ধ্বে তার বাস, সরি। কি বলছে? কবিতায় বাবু বিদ্যার জেরে নিজেকে সেরা বলে মনে করেন, সকলের চেয়ে নিজেকে জ্ঞানী, বেশি বুদ্ধিমান ভাবেন, চারপাশের অন্য সকল সাধারণ মানুষের থেকে তিনি আলাদা, অনেক ঊর্ধ্বে তাঁর বাস, একজন বুদ্ধিজীবী বাবু হিসেবে নিজেকে পেশ করেন। চাকর বাকরদের সম্পর্কে তার কিরূপ ধারণা? চাকর বাকরদের সম্পর্কে সংকীর্ণ মনোভাব পোষণ করেন, সমাজের নিচু শ্রেণীর মানুষ বলে সকল কায়িক না কাথি কঠোর কায়িক হবে এটা, কায়িক পরিশ্রমের দায়িত্ব তারাই গ্রহণ করবে। কি চাকর বাকরদের সম্পর্কে সংকীর্ণ মনোভাব পোষণ করেন, সমাজের নিচু শ্রেণীর মানুষকে বলে সকল কায়িক পরিশ্রম দায়িত্ব তারাই গ্রহণ করবে, সংসারের নিত্য প্রয়োজনীয় যাবতীয় কাজ এই চাকর বাকররাই করবে, মনুষ্যত্ব কি কিংবা মানবতা নিয়ে কোনো কান দিলেও কোনো শ্রমজীবী শ্রেণীর মানুষের সঙ্গে তিনি কাজও করবেন না, তাদের পেশা স্পর্শও করবেন না, প্রতিদিনের সকল কাজ চাকর বাকরদের জন্যই রক্ষিত। নেক্সট, বক্তা ব্যাখ্যানে কিভাবে ভুবন পাল্টে দিতে পারেন? আখ্যানে ব্যাখ্যানে কথাটির অর্থ হলো বিস্তারিত আলোচনায়। এই পৃথিবী অমোঘ নিয়মেই চলছে, এই পৃথিবী অমোঘ, অময়কার ঘ, অমোঘ নিয়মেই চলছে। চন্দ্র সূর্য ওঠা, আলো অন্ধকার হওয়া, ঋতুর পরিবর্তন হওয়া, দিন রাত হওয়া, এই সব কিছুই আপন নিয়মে চলছে। প্রতিটি মুহূর্ত মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো কাজ না করে বড় বড় কথা বলে গোটা পৃথিবীকে পাল্টে দিতে পারেন বলে এক মিথ্যা আস্ফালন করেন বাবুরা। নেক্সট, হৃদয় মেধা কথাটির অর্থ কি? হৃদয় মেধা কথাটির অর্থ হলো মনের উদারতা, বুদ্ধির বিকাশ। কবিতায় পুড়তে পুড়তে বলতে কি বোঝানো হয়েছে? কবিতায় পুড়তে পুড়তে বলতে বাবুদের নিজেদের কথা মিথ্যে বাবুদের নিজেদের কথার মিথ্যের জালে নিজেরাই বিদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। অনেক সময় নিজেদের মতের সঙ্গে নিজেদের বক্তব্যের মিল না থাকায় নিজেরাই জ্বলে পুড়ে মরে, তা সত্ত্বেও দুঃখে কষ্টে থাকা মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, বরং সমাজের সুবিধাজনক জায়গায় থেকে, নিরাপত্তায় থেকে এরা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবেন, মুখে বড় বড় কথা বলে যান।
নেক্সট, কবিতার শেষে বক্তার উপলব্ধি কি? বক্তা অর্থাৎ বাবু তার নিজের আচরণ ও কার্যকলাপের মধ্যে যে একটি ভণ্ডামি রয়েছে তা তিনি বুঝতে পেরেছেন। তবুও পুরনো ধ্যান ধারণা থেকে তিনি উম, ফিরতে পারছেন না। তার দোষ ত্রুটি ব্যর্থতা নিজের কাছে ধরা পড়লেও ধারণার খুব বেশি পরিবর্তন হয় না। নিত্যদিনের কাজ চাকর বাকররা করছে তারাই করতে করে করছে তারাই করত। তিনি যে তিনি যেখান যখন যে না সে যেখানে সুবিধাজনক তিনি যেমন সুবিধাজনক নিরাপদ স্থানে আছেন সেখানেই অবস্থান করে থাকবেন। তিনি যেমন সুবিধাজনক নিরাপদ স্থানে আছেন সেখানেই অবস্থান করে থাকবেন। আবার বাবু বলেন শঙ্খ ঘোষ, আধুনিক কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন কবিতায় পুঁথিগত বিদ্যার থেকেও ব্যবহারিক বিদ্যায় মানুষের জীবন পুঁথিগত বিদ্যার থেকেও ব্যবহারিক বিদ্যা মানুষের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যায়। কি বলছে? আধুনিক কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন কবিতায় পুঁথিগত বিদ্যার থেকেও ব্যবহারিক বিদ্যা মানুষের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যায়। আমাদের এই সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারা নিজেদের উচ্চ শিক্ষিত বলে মানবিকতা বোধ তাদের একেবারেই থাকে না। তারা মনে করেন জীবনের প্রকৃত সত্য তারা জানেন, তারা অত্যন্ত জ্ঞানী। আসলে সমাজের প্রকৃত সমস্যা সম্পর্কে তারা একেবারেই উদাসীন থাকেন। বাবু বলেন কবিতায় সেই উচ্চশিক্ষিত শ্রেণীর প্রতিনিধি বাবু তার আত্মকথনে এই কবিতাটি বলেছেন। বাবুর ধারণা অনুযায়ী সমাজের যাবতীয় কাজ চাকর বাকরেরা করবে। প্রতিদিনের যে কষ্ট যে অবহেলাগুলো আছে সেগুলো সব চাকর বাকর শ্রেণীর মানুষেরা সহ্য করে জীবনযাপন করবেন। সমাজের কোথায় কি ঘটছে সেই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই এই বাবু শ্রেণীর মানুষদের। উচ্চশিক্ষা এবং অর্থের কারণে এরা অহংকারী দাম্ভিক ও অমানবিক হয়ে থাকেন। দাম্ভিক এই বাবুরা সমাজের নিচু শ্রেণীর মানুষদের সাথে কখনো মিশতে চান না। তাদের কাছে মানবতার কোনো থাক মানবতার কি মানবতার কান থাকলেও মানবিকতা বোধ মানবতার কান থাকলেও মানবিকতা বোধ বা মানুষকে ভালোবাসতে পারার যে ক্ষমতা তা নেই। বাবুরা মনে করেন মেধা ও শিক্ষার মাধ্যমে পৃথিবীর সকল বিষয়কে তারা নিজের মতো ব্যাখ্যা করতে পারবেন। তারা ক্ষমতার জোরে পৃথিবীর সকল নিয়ম পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু তাদের যে চাকর বাকরেরা আছে তারা কিন্তু সকল দুঃখ কষ্ট সহ্য করেই জীবন যাপন করবে। সমাজের মানুষ যদি এই বাবু শ্রেণীর মানুষদের সমালোচনা করেন তাহলেও এই সকল মানুষদের কিছু যায় আসে না। নিজেদের দোষে যদি এরা নিজেদের বাড়িতে আগুনও লেগে যায় তাহলেও এই বাবু শ্রেণীর মানুষেরা বাড়ির বাইরে বেরোবেন না। নিজেদের অহংকার দম্ভ নিয়ে শেষ পর্যন্ত এই উচ্চশিক্ষিত মানুষরা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে যাবেন এবং তারা তাদের উঁচু বাড়ির জানলা দিয়ে উঁকি মেরে দেখবেন যে তাদের ভৃত্য অর্থাৎ চাকর বাকররা কিভাবে কষ্টের জীবন পালন করছে। বাবু বলেন কবিতায় বাবু অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীর প্রতিনিধি স্থানীয় মানুষেরা স্বভাব স্বভাবতোক্তিতে স্বগতোক্তিতে মানে সলিলিকি যেটাকে বলে ইংলিশে। বাবু বলেন কবিতায় বাবু অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীর প্রতিনিধি স্থানীয় মানুষেরা স্বগতোক্তিতে কবি মানুষের স্বগতোক্তিতে আচ্ছা বাবু বলেন কবিতায় বাবু অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীর প্রতিনিধি স্থানীয় মানুষের স্বগতোক্তিতে
কবি বলতে চেয়েছেন যে তারা জীবনটাকে কতটা উদাসীন দৃষ্টিভঙ্গিতে দেখেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, কোনো সমস্যার সমাধান তারা কখনোই করেন না, অথচ বাড়িতে এসে অন্যের সমালোচনা করতে তারা দ্বিধাবোধ করেন না। বিলাসিতার মধ্যে জীবন কাটাতে অভ্যস্ত এই বাবু শ্রেণীর মানুষেরা, তারা সমাজের দুঃখ কষ্ট অপমান সহ্য করার সকল দায় চাকর বাকর শ্রেণীর মানুষদের। আমি কেবল কথাই বলি। আধুনিক কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন কবিতায় আমি বলতে সমাজের উচ্চ শ্রেণীর মানুষের প্রতিনিধিকে বোঝানো হয়েছে। কবি আলোচ্য কবিতায় উত্তম পুরুষ একবচনে সমাজের বাবু শ্রেণীর একজন হয়ে তার আত্মকথনে কবিতাটির বক্তব্য পেশ করেছেন। এখানে সুবিধাবাদী উচ্চ শ্রেণীর মানুষের যথেষ্ট শিক্ষা কিংবা অর্থ থাকলেও সাধারণ মানুষের প্রতি কোনো সহানুভূতি ছিল না। তারা কেবল কথাই বলেন, সমাজের প্রকৃত সমস্যার সমাধান এরা কখনো করে না। আলোচ্য কবিতায় সমাজের উচ্চ শ্রেণীর প্রতিনিধি বাবু শুধু কথা বলেন না, তিনি সব সময় পুঁথি অর্থাৎ বই পাঠ করেন। আলোচ্য পঙ্ক্তিটিতে একজন সুবিধাবাদী উচ্চশিক্ষিত জ্ঞানী স্বার্থান্বেষী শ্রেণীর প্রতিনিধি এক বাবুকে দেখতে পাওয়া যায়। তার কথার পরিপ্রেক্ষিতেই দেখা যায় তার মতো বাবু শ্রেণীর মানুষেরা শুধুমাত্র কথা বলেই সমাজের সব সমস্যার সমাধান করতে চায়। তারা কখনোই দরিদ্র শ্রেণীর কথা চিন্তা করেন না। সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ অর্থাৎ যারা অবহেলিত শোষিত, তারাই সকল দুঃখ কষ্ট সহ্য করবে এমন একটা ধারণা নিয়েই তারা জীবন ধারণ করে থাকেন। এই বাবুরা ভালো না জ্ঞানের ভান্ডার বাড়ানোর জন্য সারা না সারাক্ষী সারাক্ষণ মুখের সামনে মুখের সামনে পুঁথি অর্থাৎ বই হাতে বসে থাকেন। বড় বড় কথা বলা ছাড়াও এরা সব সময় সুবিধাজনক জায়গায় থেকে নিজেদের কাজ সম্পাদন করেন। সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা বক্তার জীবনযাপন করতে অর্থাৎ সমাজে যারা শোষিত লাঞ্ছিত দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যারা খেটে খায় সকল রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে, বাবু শ্রেণীর মানুষেরা যাদের চাকর বাকর হিসেবে গণ্য করেন তারাই বক্তার অর্থাৎ বাবুর জীবন যাপন করবে। চাকর বাকরেরা যদি নিজেদের ভাগ্য দোষে মারাও যায় তাহলে বাবুরা তাদের প্রতি কোনো রূপ সহানুভূতি দেখান না, তাদের জন্য কোনো রকম ভাবনা চিন্তাও বাবুদের থাকে না। সকল দুঃখ ও কষ্টের জীবন এই অবহেলিত শ্রেণীর মানুষেরাই যাপন করবে। নেক্সট, মানুষ ছুঁতে চাই না বটে মানবতার কোণে। আধুনিক কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন কবিতায় বাবু শ্রেণীর প্রতিনিধি একজন মানুষ তার মানুষকে ছুঁতে চান না। প্রতিদিনের কষ্টের যে জীবন যাপন এরা কখনোই করবেন না, তাদের চাকর বাকরেরা এরূপ কাজ করবে। বাবুর মতে মাথার জোরে অর্থাৎ বুদ্ধির জোরে তিনি শ্রেষ্ঠ। চাকর বাকরদের অতি তুচ্ছ নগণ্য হিসেবেই এরা দেখেন। তাদেরকে দুঃখ কষ্টের কথা সমস্যার কথা বাবুরা কখনোই শুনতে চান না। কবি আলোচ্য অংশটির মধ্য দিয়ে বাবুদের এই সাধারণ মানুষদের পাশে না দাঁড়ানোর কথাটাই ব্যক্ত করেছেন। মানব এই শব্দটির থেকেই মানবতা শব্দটি এসেছে। মানবতা কথাটির অর্থ হলো মানুষের জয়গান। প্রাচীন কিংবা মধ্যযুগে দেবতাদের প্রাধান্য দেওয়া হতো। সেখানে মানুষের কোনো গুরুত্ব ছিল না, বলা যায় মানুষের মর্যাদা তেমন ছিল না। কিন্তু আধুনিক কবিরা দেবতা নয়, তারা মানুষকে বড় করে দেখেছেন। বিপদে আপদে দুঃখে কষ্টে মানুষের পাশে দাঁড়ানোটাই হলো মানবতা বোধ। যে মানুষের মধ্যে এই জ্ঞান বা বোধ থাকে না, তাদের ক্ষেত্রেই বলা যায় যে
তাদের মানবতার জ্ঞান, যে মানুষের মধ্যেই মানবতার জ্ঞান বা বোধ থাকে, তাদের ক্ষেত্রেই বলা যায় যে তাদের মানবতার জ্ঞান আছে। আলোচ্য কবিতায় বাবুর মানুষ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি তা শঙ্খ ঘোষ একেবারেই সমর্থন করেননি। তার মতে প্রত্যেক মানুষকে যথাযথ সম্মান দেওয়া উচিত, ভালোবাসা দিয়ে আপন করা উচিত, কোনো শ্রেণী বৈষম্য নয়, অর্থাৎ গরিব দুঃখী মানুষকে ঘৃণা করা না করে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া উচিত। কবিতায় বাবুরা সারাক্ষণ মানুষকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছেন, চাকর বাকর বলে তাদের যথাযোগ্য সম্মান পর্যন্ত দেয়নি। তারা সুবিধেবাদী মানবতার জ্ঞান সমাজের নিচু শ্রেণীর মানুষদের শোষণ লাঞ্ছনা করতে শিখিয়েছে, কিংবা সুখে দুঃখে বিপদে কষ্টে তাদের পাশে দাঁড়াতে শেখায়নি। নেক্সট, লালুর মার আনন্দ ধরে না, উদ্যোগে আয়োজনে ব্যস্ত, এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে। আলোচ্য অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু নামক গল্প থেকে গৃহীত হয়েছে। লালুর মায়ের নাম নন্দরানী। নন্দরানী খুব ধর্মপ্রাণ ছিলেন। তিনি গুরুদেব স্মৃতিরত্ন মশাইকে খুব ভক্তি করতেন। গুরুদেব তাঁর বাড়িতে আসছেন শুনে তিনি গুরুদেবের আতিথেয়তার পূর্ণ আয়োজন করেন। লালুর দুরন্তপনায় তিনি অস্থির ছিলেন। গুরুদেবের নাম স্মৃতিরত্ন মহাশয়। তিনি লালুর মা নন্দরানীর ঈশ্বর মন্ত্রদাতা। তিনি ছিলেন ফরিদপুরের নিবাসী। স্মৃতিরত্ন মহাশয় সূর্যগ্রহণ উপলক্ষে কাশী আসছিলেন গঙ্গা স্নান করতে। ফেরার পথে তিনি নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন, একথা তিনি নন্দরানীকে চিঠিতে লিখে জানিয়েছিলেন। লালুদের পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তেতলায় বাড়ি হয়েছিল। লালুর মা নন্দরানী অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন। নতুন বাড়িতে গুরুদেবের পদধূলি পড়লে বিশেষ কল্যাণ হবে বলে তিনি মনে করতেন। তার অনেক দিনের ইচ্ছে ছিল গুরুদেবকে নিজের বাড়িতে নিয়ে আসবেন। তাই গুরুদেব যখন জানলেন তিনি আসবেন, তখন লালুর মায়ের আনন্দের অন্ত ছিল না। গুরুদেবের আগমন উপলক্ষে তাকে সন্তুষ্ট করতে লালুর মা নন্দরানী যথাসম্ভব ব্যবস্থা করেছিলেন। তাদের নিচের বড় ঘর থেকে আসবাবপত্র, নতুন ফিতার খাট ও নতুন শয্যা তৈরি করা হয় গুরুদেবের জন্য। তেতলার ছিল ঠাকুরঘর। সেখানে গুরুদেবের ওঠানামার কষ্ট হবে বলে নিচের বড় ঘরের এক কোণে তাঁর পুজোর ব্যবস্থা করেন। তিনি নিজে গুরুদেবের জন্য মিষ্টান্ন ইত্যাদি তৈরি করেছিলেন। পুজোর ফুল সব সাজিয়ে রাখেন। গুরুদেবের আসার পর খাওয়া দাওয়া করে বিশ্রাম করেন বলে নিজের হাতে গুরুদেবের শয্যা প্রস্তুত করে দেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। আলোচ্য অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু নামক গল্প থেকে গৃহীত হয়েছে। এখানে তাঁর বলতে লালুর মা নন্দরানীর বৃদ্ধ বৃদ্ধ গুরুদেব স্মৃতিরত্ন মশাইয়ের ঘুম ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে। বৃদ্ধ গুরুদেবের স্মৃতিরত্ন মশাই সূর্যগ্রহণ উপলক্ষে কি বৃদ্ধ গুরুদেব স্মৃতিরত্ন মশাই সূর্যগ্রহণ উপলক্ষে ফরিদপুর থেকে কাশী গিয়েছিলেন। ফেরার পথে তিনি লালুর মা নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন বলে লালুদের বাড়িতে এসেছিলেন। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করেছিলেন, কিন্তু গভীর রাতে অকস্মাৎ ঘরের ছাদ চুঁইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর ঠান্ডা জল পড়তে তার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভেঙে গেলে গুরুদেব ব্যস্ত হয়ে বিছানার বাইরে এসে নিজের পেটটা মুছে নিলেন। মনে ভাবলেন নন্দলানীর নতুন বাড়িটা করেছে ঠিকই, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা নিশ্চয়ই এর মধ্যে ফাটল ধরেছে।
ছাদটায় নিশ্চয়ই এর মধ্যে ফাটল ধরেছে। তারপর মশারি শুদ্ধ খাটটা ঘরের এক ধার থেকে টেনে নিয়ে অন্য ধারে রাখলেন এবং আবার শুয়ে পড়লেন। লালুর মাথায় অনেক রকমের দুষ্টু বুদ্ধি আসতো। গুরুদেব স্মৃতিরত্ন মশাই তাদের বাড়িতে আসার খবর শুনে সে তার মায়ের গুরুদেবকে জব্দ করতে চেয়েছিল। এই জন্য সে একটি অভিনব ফন্দি উদ্ভাবন করছিল। দুর্যোগপূর্ণ সেই রাত্রে ক্লান্ত গুরুদেব শয্যা গ্রহণ করলে লালু এক চঙড় চাঙড় চয়াকার উমডয় শূন্য এক চাঙড় বরফ একটি একটি এক টুকরো কাপড়ে বেঁধে মশারির চালের উপর গুরুদেবের পেট বরাবর রেখেছিল। নির্দিষ্ট সময়ে বরফ গলে গুরুদেবের মশারি চুইয়ে ফোঁটা ফোঁটা ঠান্ডা জল তার পেটের উপর পড়েছিল। এই কারণে গুরুদেবের ঘুম ভেঙে গিয়েছিল।